আসসালামু আলাইকুম। আজকে প্রাইমারি শিক্ষক নিয়োগ 2026-এর ইংরেজি পার্টের ব্যাখ্যাসহ সমাধান করার চেষ্টা করব। সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো ইংরেজির প্রথম প্রশ্নটা ছিল আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে উত্তর হবে হচ্ছে গ, স্ট্যান্ড আপ। মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাবে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখানে স্ট্যান্ড আপ দিয়ে আসলে সে আদেশটা বুঝাইছে যে তুমি দাঁড়াও। এই যে তুমি দাঁড়াও, তাহলে তুমিটা কোথায় গেল? তুমিটা এখানে উজ্জ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা সাধারণত উজ্জ থাকে বা গোপন থাকে। ঠিক আছে? তো আপনার নিচের দিকে যে সেন্টেন্স 5 প্রকার সেটা একটু দেখে নিতে পারেন। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা বর্ণনা প্রকাশ করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা প্রশ্ন করা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা মাত্র বললাম আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অপারেটিভ সেন্টেন্স যেটা ইচ্ছা প্রার্থনা প্রকাশ করা হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিবেন একটু ডিটেলসে। তো পরের প্রশ্নটা হচ্ছে ফাইন্ড আউট কারেক্ট সেন্টেন্স। তো এখানে সাধারণত যে রিলেটেড প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে ড্যাগলিন মডিফায়ার। আচ্ছা, মডিফায়ারটা কি প্রপারলি ব্যবহার করা হয়েছে কিনা। এখন আমরা দেখবো যে কোন সেন্টেন্সটা ঠিক। এখানে সেন্টেন্সে বলা হয়েছে নোয়িং লিটল অ্যালজেব্রা। প্রত্যেকটা অপশনের শুরুতেই দেখেন নোয়িং লিটল অ্যালজেব্রা, নোয়িং লিটল অ্যালজেব্রা মানে হচ্ছে কম বীজগণিত জানা ব্যক্তিকে বুঝাইছে। কারণ অ্যালজেব্রা তো কোনো এই যে সাবজেক্ট হিসাবে যে প্রবলেম আছে, প্রবলেম তো অ্যালজেব্রা জানতে পারে না। সলভিং দ্য প্রবলেম এটাও তো সাবজেক্ট হিসাবে এখানে হইতে পারে না, তো সাবজেক্ট হিসাবে হইতে পারে না। যদি হয় তাহলে সেটা মডিফায়ারটা ঠিকঠাক ভাবে হয় নাই। এখানে যে ফ্রেজটা আছে নোয়িং লিটল অ্যালজেব্রা, এটা কোন সাবজেক্টের অতিরিক্ত ইনফরমেশন? অবশ্যই আই এর। আই মানে আমি, এটার অতিরিক্ত ইনফরমেশন। এই যে আই নামক ব্যক্তির অতিরিক্ত ইনফরমেশন হচ্ছে সে অ্যালজেব্রা কম জানে। আর কম যাওয়ার কারণে সে নিজেকে প্রবলেমটা যখন সে সলভ করতে যায় সে এটা অনেক কঠিন মনে হয় তার কাছে, অ্যালজেব্রা কম জানার কারণে। তাহলে এখানে উত্তর হবে খ। গ, ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে যেখানে একটু ভুল আছে, ব্যাংকস হবে। হ্যাঁ, এস যুক্ত হবে, ব্যাংকস প্লোরাল ভার্ব সাবজেক্ট। তো এখানে ট্যাগ কোশ্চেনটা হবে যদি আমার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ বা হা বোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। তাহলে আমি ট্যাগ কোশ্চেনটা দেখব যেহেতু এখানে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে আমি খোঁজ করব নেগেটিভ ট্যাগ কোশ্চেন। তাহলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন আছে যে দুইটাতে, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এখন আমি দেখব দ্বিতীয় স্টেপে যে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা ডু, ডাজ, ডিড এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে এখানে ডু হবে। ঠিক আছে, এখানে ডু হবে। আর ডু যেহেতু হবে, ইজ হবে না, কারণ ইজ অক্সিলারি ভার্ব এখানে নাই। তা ডু হবে, ডু এর সাথে নেগেটিভ হবে যেহেতু আমাদের সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। ঠিক আছে, আর দে হবে কারণ ব্যাংকস, ব্যাংকস তো প্লুরাল, তাহলে এখানে দে হবে। ওকে, তাহলে উত্তর হবে খ। দেখেন আমি একটু দ্রুত বোঝাচ্ছি কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন এক একটা চ্যাপ্টার থেকে আসে। এখন যদি আমি পুরো চ্যাপ্টারটা বুঝাইতে যাই অনেক সময় যাবে। তো যত সংক্ষেপে প্রশ্নটা বোঝানো যায় এটাই আমি চেষ্টা করতেছি। ওকে, তো এখানে প্রশ্নটা হচ্ছে এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। এখানে সাধারণত কি দেওয়া আছে দেখেন, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। এখানে লুকিং ফরওয়ার্ড টু এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে কিছু ফ্রেজ আছে দেখেন, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে অ্যাকাস্টোমেটেড টু, এগুলোর পরে সাধারণত কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মনে রাখতে হবে সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে টু থাকলেও সেটার পরে ভার্বের সাথে বেস ফর্ম বসে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মধ্যে একটা হচ্ছে লুকিং বা লুক ফরওয়ার্ড
টু, এটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে এই সিচুয়েশনে ক নাম্বারটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন। তো পরের প্রশ্নটা একটা ফ্রেজের অর্থ নিয়ে, টু বিট অ্যাবাউট দ্য ভার্স। এটা অর্থটা হচ্ছে মানে আপনি অপ্রাসঙ্গিক কিছু কথা বলা, ঘুরিয়ে ফিরে কথা বলা, আসল কথা না বলা। তাহলে এখানে উত্তরটা হবে ঘ নাম্বার, টু টক ইররেলেভেন্টলি, মানে অপ্রাসঙ্গিকভাবে কথা বলা। পরের প্রশ্নটা লিটারেচার থেকে। এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, অনেকবার আসছে, যে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা উত্তরটা হবে এলিজাবেথান এজ। এটা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এখানে যে সালটা দেওয়া আছে এটাও বেশ গুরুত্বপূর্ণ, 1958 থেকে 1603 সাল। এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের সময়কাল, বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই এইজের যে লেখকদের, এই লেখকদের নামও মনে রাখতে পারেন। তারপর হচ্ছে যে প্রত্যেকটা যে পিরিয়ড আছে তার পিরিয়ডের সময়কালটা মনে রাখবেন। 450 থেকে 1066 পর্যন্ত ওল্ড এজ, মিডল এজ হচ্ছে 1066 থেকে 1500, খুবই গুরুত্বপূর্ণ। রেনেসান্স পিরিয়ডে 1500 থেকে 1660। তা এইভাবে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, খুবই গুরুত্বপূর্ণ রোমান্টিক পিরিয়ড, অনেকবার আসছে। ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ডের সময়কালটা মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে অনেক প্রশ্ন আসে, আপনি যদি পড়েন ঠকবেন না আশা করি। পরের প্রশ্নটা হচ্ছে স্পেলিং নিয়ে। তো এখানে ভুল স্পেলিং হচ্ছে কোনটা? এই যে হ্যাপিনেস এটা সঠিক, নেসেসারি সঠিক, ইনফ্লুয়েন্স সঠিক, কিন্তু প্রসপারিটি এটা ভুল। তাহলে উত্তর হবে গ, কারণ এটা বলছে রং স্পেলিং কোনটা, প্রসপারিটি। যেটা সঠিক হচ্ছে এই যে এখানে মূলত ডিফারেন্সটা এই যে এ আছে না, এটা ভুল লিখছে, এখানে ই হওয়ার কথা। এই যে দেখেন ই হওয়ার কথা, ই এর জন্যই সাধারণত ভুলটা এখানে হইল। তাহলে উত্তর হবে গ। এখানে একটা নোবেলের রাইটার সম্পর্কে জানতে চাইছে, যে নোবেলটা খুবই খুবই পপুলার, ফেমাস। এটা অরুন্ধতী রায়ের একটা নোবেল, যে নোবেলটার নাম হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। এটা উত্তরটা হবে অরুন্ধতী রায়। আর এখানে ব্যাখ্যার মধ্যে দেখেন অরুন্ধতী রায় সম্পর্কে বিস্তারিত লেখা আছে। সে জন্মগ্রহণ করছে 1961 সালে ভারতে, সে শিলংয়ে জন্মগ্রহণ করছে। সে একজন লেখিকা, সমাজকর্মী, রাজনৈতিক বিশ্লেষক। তার যে উপন্যাসটা আছে দ্য গড অফ স্মল থিংস, সেটা 1997 সালে প্রকাশিত হয়। আর এই উপন্যাসের জন্য সে বুকার প্রাইজ লাভ করে। ঠিক আছে, আর এই উপন্যাসটি মূলত কি নিয়ে বলা হয়েছে, এটাই যে এখানে বলা আছে। এই উপন্যাসটা মূলত যে বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, এগুলা নিয়ে কথা বলা হয়েছে। আর এটা একটা কেরালার পরিবারের কাহিনীর মাধ্যমে এটা, এই নোভেলটা আসলে বিস্তার লাভ করছে। আর এই নোভেলের বেশ কিছু ক্যারেক্টার আছে, মনে রাখতে পারেন, অনেক সময় আসে আম্মু, বাবা, ইস্থা, রাহেল, বেলুথা, এগুলো মনে রাখতে পারেন। আর আর আরেকটা, তার অরুন্ধতী রায়ের আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমস হ্যাপিনেস। ওকে, তো এখানে একটা ফ্রেজের অর্থ চাইছে, যে সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর, উত্তর হবে গ, ভ্যালুয়েবল থিংস। ওকে, এখানে সল্ট অফ লাইফ ইজ সল্ট, এটা ম্যাটাফোর হিসাবে গণ্য হয়েছে। লাইফের লবণ, মানে লাইফের জন্য লবণ যত গুরুত্বপূর্ণ, সেই হিসাবে এটার অর্থ হচ্ছে ভ্যালুয়েবল থিংস। এখানে বিস্তারিত বলা আছে, একটু পরে দেখবেন। এখানে নাউন থেকে প্রশ্ন আসছে যে আয়েশা ইজ এ গুড গার্ল। এখানে গার্ল আসলে কমন নাউন। কেন কমন নাউন? গার্ল প্রত্যেকটা যে স্পেসিফিক যদি কোনো মেয়ের নাম বলতো, যেমন আয়েশা, রহিম, এগুলো হচ্ছে প্রপার নাউন। যখন আয়েশা, সরি রহিম না, আয়েশা, আয়েশা হচ্ছে গার্লের একটা স্পেসিফিক নাম, যেটা হচ্ছে প্রপার নাউন। যখন আয়েশাকে একটা কমন নামে ডাকা হবে, সে তাকে আমরা বলতে পারি আয়েশা একটা মেয়ে। এই যে মেয়ে, এটা হচ্ছে আয়েশার একটা কমন নাম, এই জন্য এটা কমন নাউন। গার্ল হচ্ছে একটা কমন নাউন। যদি বলে আয়েশা এটা কি শব্দ, কোন নাউন, তখন আপনি বলবেন এটা একটা কমন নাউন। আয়েশা কমন নাউন, কিন্তু গার্ল একটা, আয়েশা প্রপার নাউন, গার্ল একটা কমন নাউন। এইভাবে মনে রাখবেন। ঠিক তেমনি পদ্মা, মেঘনা, এগুলো হচ্ছে নদীর স্পেসিফিক নাম। স্পেসিফিক নাম, যদি স্পেসিফিক নাম বলে তাহলে সেটা প্রপার নাউন। আর যদি কমন বলে, যে পদ্মা বা মেঘনা, এটা একটা কমন নাম আছে, সেটা হচ্ছে রিভার, তার রিভার একটা কমন নাউন। ঠিক তেমনি ঢাকা, সিলেট, এটা হচ্ছে প্রপার, কিন্তু সিটি যদি বলে সেটা হচ্ছে কমন নাউন।
এভাবে মনে রাখবেন, তাহলে 34-এর উত্তর হচ্ছে কমন নাউন। এখানে একটা উক্তি সম্পর্কে বলা হয়েছে, উক্তিটা কে লিখছে? এই উক্তিটা হচ্ছে টু এরর ইজ হিউম্যান ফরগিভ ডিভাইন। এটা পোপের একটা বিখ্যাত উক্তি, তার আরো কিছু বিখ্যাত উক্তি আছে এখানে, বেশ গুরুত্বপূর্ণ উক্তিগুলো। যেমন এখানে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। খুবই গুরুত্বপূর্ণ কোডগুলো, এটা মনে রাখার অবশ্যই চেষ্টা করতে হবে। এখানে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে এটা কোন গ্রন্থ থেকে এই কোডগুলো আসছে, তখন আপনাকে বলতে হবে অ্যান এসে অন ক্রিটিসিজম। আর যদি বলে কোন ব্যক্তি বলছে, তখন আপনি আলেকজান্ডার পোপ বলবেন। এখন আলেকজান্ডার পোপ উনি একজন বিখ্যাত ব্যক্তি, তাকে বলা হয় কি মক হিরোইক পয়েট, মক হিরোইক পয়েট। আর সে অগাস্টান এজ বা নিউ ক্লাসিক পিরিয়ডের একজন শ্রেষ্ঠ কবি। তার নাম অনুসারেই তার যে সময়কালটাকে অনেক সময় ডাকা হয় যে এইজ অফ পোপ, মানে পোপের সময়কাল। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে, সবাই একটু মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্নটা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে, যে বাংলায় অনুবাদ করুন আই অ্যাম সিক অফ হিম। এটা অনুবাদ হচ্ছে, যদি অসুস্থ নিয়ে অনুবাদ করেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ সিক অফ সামওয়ান এটা শারীরিক অসুস্থতা নয়, এটা একটা মানসিক বিরক্তিকে প্রকাশ করে। সিক অফ এটা দিয়ে মানসিক বিরক্তিকে প্রকাশ করে, ঠিক আছে, এটা শারীরিক না, যেটা অসুস্থ হিসাবে আমরা চিন্তা করি। তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ভুল হবে হচ্ছে খ নাম্বার, অসহ্য লাগে, তাকে আমার অসহ্য লাগে। মানসিক দৃষ্টিভঙ্গিতে আপনার চিন্তা করতে হবে। যদি শুধু সিক থাকতো তাহলে আপনি অসুস্থ বলতে পারতেন। তাহলে সিক অফ এটা শারীরিক অসুস্থতা নয়, এটা মানসিক বিরক্তিকে প্রকাশ করে। সিক অফ, অফ দিয়ে আপনি বুঝবেন বিষয়টা। ওকে, তাহলে এখানে উত্তর হবে খ। সিনট্যাক্স এর অর্থ হচ্ছে সেন্টেন্স বিল্ডিং, যেটা মনে রাখবেন। উত্তর হবে ক, এখানে উত্তর হবে ক, সেন্টেন্স বিল্ডিং। ন্যারেশন থেকে এখানে একটা প্রশ্ন আসছে, যারা ন্যারেশন না জানেন তাদের জন্য এই প্রশ্নটা উত্তর করা খুবই কঠিন হবে। তারা এখানে বলছে যে আমিন সেইড আই শেল গো টু স্কুল, চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পিচ। মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয়। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট আমিন, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, আর এই অংশটুকুকে বলে রিপোর্টেড স্পিচ। তাহলে আমিন আর সেইড হুবহু এখানে বসবে প্রত্যেকটা, দেখেন অপশনে আমিন সেইড, তারপর দ্যাট বসবে। এই যে কমা, যে একটা এখানে একটা কমা আছে, কমার বদলে দ্যাট বসবে, প্রত্যেকটা জায়গায় দ্যাট বসছে। এখন আমি বুঝতেছি না কোনটা ভুল, তারপর আমি আবার দেখব। এখানেই মূলত আপনার চেঞ্জটা হবে। এই যে আই যে দেওয়া আছে, আইটা চেঞ্জ হবে কোনটা অনুসারে? রিপোর্টের স্পিচের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা চেঞ্জ হবে হচ্ছে রিপোর্টিং ভার্ব অনুসারে। রিপোর্টিং ভার্ব হচ্ছে আমিন, রিপোর্টিং ভার্ব হচ্ছে কি এখানে, এই যে রিপোর্টিং ভার্ব হচ্ছে এই যে আমিন, তাহলে আমিন হচ্ছে থার্ড পারসন, তাহলে আইটা থার্ড পারসনে চেঞ্জ হয়ে যাবে। তা আমিন যেহেতু পুরুষ, এই জন্য এখানে একটা হি বসবে। দেখে এখানে লাস্ট অপশনও কিন্তু হি আছে, তাহলে আমি বুঝতেছি না, এই দুইটা তো ভুল, আই দেওয়া আছে মানে ভুল, তাহলে হি কারেক্ট। তাহলে হি আছে দুইটা অপশনে, ক আর গহে। তাহলে এখানে আমি পরবর্তীতে আবার আগাবো, শেল যেহেতু একটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাকে এই যে সেড দেওয়া আছে না, সেড এর মধ্যে এটা পাস্ট ফর্ম, এই সেড এর মতো করে আমাকে রিপোর্টিং স্পিচ, এই যে এই অংশের যে ভার্বটা সেটা পাস্ট টেন্সই করতে হবে, কারণ সেড একটা পাস্ট টেন্স, শেলও পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে দেখি দুইটা জায়গায় উইল প্রেজেন্ট ফর্ম, তাইলে উইল হবে না, উড হবে, উড একটা পাস্ট ফর্ম। ঠিক আছে, তাইলে আমরা বুঝতে পারলাম উত্তর হবে হচ্ছে ক, আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল। উড কেন হইলো? সেড এর কারণে উড হইছে, সেড ফার্স্ট ফর্ম, তাহলে আমাদের রিপোর্টের স্পিচের ভার্বও পাস্ট ফর্মে হবে। আশা করি বুঝছেন, তাদের এত সংক্ষেপে এত ডিটেলসে বলা যায় না, আমাদের ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে, এই জন্য একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি। আমি চেষ্টা করব মানে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ভিডিও আনার জন্য, যেমন ন্যারেশনের ওপর, ভয়েসের ওপর, এগুলো আলাদা আলাদা ভিডিও আসবে, তখন সেখানে বিস্তারিত স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। এখন আপাতত এতটুকুই মাথায় রাখেন। এই প্রশ্নটা হচ্ছে একটা অর্থ যে আউট অ্যান্ড আউট, মানে এটা পুরোপুরি বা সম্পূর্ণরূপে
তাহলে এখানে উত্তর হবে ক, মানে থরলি, মানে পুরোপুরি ভালোভাবে। আর বাকি অর্থগুলো আসলে আউট অ্যান্ড আউটের কে মিন করে না, যার কারণে উত্তর হবে ক, থরলি। এখানে আম, এক কথায় প্রকাশ এরকম একটা বিষয় আসছে, যে প্রফেশন অফ টিচিং, এটাকে এক কথায় কি বলে? প্যাডাগগি বলে। উত্তর গ হবে। আর বাকিগুলো আসলে এখানে উত্তর হয় না, বাকিগুলো যে ডিফারেন্ট অর্থ মিন করে। তো উত্তর হবে এখানে গ। 41-এ এটা বয়েজ থেকে আসছে। এখানে দেখি আমরা যে ইউ মাস্ট শার্ট দিস ডোরস, তাহলে বয়েজ করার প্রধান যে নিয়ম হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে দিস ডোরস এটা সাবজেক্ট হবে। তাহলে দিস ডোরস কোথায় আছে দেখেন, এই যে এইখানে শুধু আছে, আর বাকিগুলো কোনোটাতেই নাই। তাহলে এটা দিয়ে কিন্তু আমি সহজে বুঝতেছি ক নাম্বারটা আমার উত্তর হবে। আসলে ক নাম্বারটা উত্তর, দিস ডোরস মাস্ট বি শার্ট। বাকিগুলো আমি নাই দেখলাম এখানে কেন এইগুলা হইলো। তাহলে আমি একটা ক্লু দিয়ে কিন্তু উত্তরটা বের করে ফেলতে পারলাম। এটাই আসলে এমসিকিউ উত্তর করার সবচেয়ে ভালো একটা দিক, যে ছোট একটা ট্রিক্স ইউজ করলে আমি পুরো উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো অপশনগুলো থেকে। উত্তর হবে ক। এখানে বলছে এটাও বয়েস থেকে আসছে যে নেভার টেল এ লাই। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাবে তখন লেট ইউজ করতে হবে। তাহলে আমি দেখি এখানে লেট কোথায় কোথায় ইউজ করছে। এখানে গ আর গহেতে লেট ইউজ করছে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে এখন আমি দেখব কোনটা উত্তর এখানে হইতে পারে। আমার মতে এখানে দুইটাই উত্তর হতে পারে, তবে আমরা গ নাম্বারটাকে উত্তর হিসাবে গণ্য করব। লেট লাই নেভার বি টোল্ড, ঠিক আছে, এটা উত্তর হিসাবে গণ্য করব। তবে আপনি যদি গ নাম্বারটা দেন তাহলে ভুল হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে আমরা গ নাম্বারটাকে প্রপারলি উত্তর গ্রহণ করব। আর এটা নিয়ে বিস্তারিত বলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি আলাদা করে একটা লেকচার ভিডিও নিয়ে আসবো যেখানে বয়স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এটা আর্টিকেল থেকে আসছে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কারেক্ট, একটা দুইটা তিনটা। কারণ এই যে এম এ এল এম এ এফ, এগুলা এম যদিও এটা কনসোনেন্ট লেটার যদিও, কিন্তু এটা ভাওয়েলের মতো সাউন্ড হয়। যেমন যে এম এম এ, দেখে এর মতো কিন্তু একটা সাউন্ড হচ্ছে, যেটা কে ভাওয়েল সাউন্ড বলে। এইরকম এইরকম ক্ষেত্রে সাধারণত এম কনসোনেন্ট লেটার হওয়ার পরেও আমরা সাউন্ড ভাওয়েলের মতো হওয়ার কারণে এখানে এন ইউজ করব প্রত্যেকটা ক্ষেত্রে। এম এ এল এম এ এফ এম বিবিএস, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে এন ইউজ করতে হবে আর্টিকেল হিসাবে। তাহলে প্রত্যেকটাই এখানে কারেক্ট, তাহলে আমাদের উত্তর হবে গ, অল অফ দেম কারেক্ট। ওকে, তো এখানে লিটারেচার থেকে আবার আসছে যে দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, এটা আমরা ম্যাক্সিমামই জানি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, তার জন্ম তারিখ দেওয়া আছে, সময়কালটা দেওয়া আছে। তার বেশ কিছু উপাধি আছে কিন্তু, হ্যাঁ, তাকে বলে ফাদার অফ রোমান্টিক এজ। হ্যাঁ, সে কোল্ডরিজের সাথে লিরিক্যাল ব্যালেডস নামে একটা গ্রন্থ প্রকাশ করে, ঠিক আছে, খুবই জনপ্রিয় এটা। তাকে বলা হয় পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, লেক পোয়েট। হ্যাঁ, সে তার যে সে ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা বিশেষভাবে গভীরভাবে অনুপ্রাণিত। হ্যাঁ, তো এই ইনফরমেশন একটু মনে রাখার চেষ্টা করবেন। তার বেশ কিছু নোটেবল ওয়ার্ক আছে যেগুলো থেকে অনেক সময় প্রশ্ন আছে, যেমন সলিটারি রিভার, এখান থেকে প্রশ্ন আছে। তারপর হচ্ছে টিনটেন অ্যাভে, সবচেয়ে বেশি আসলে দ্য ড্যাফোডিলস, এখান থেকে এটা কার গ্রন্থ, যেমন দ্য ড্যাফোডিলস কার গ্রন্থ, এটা নিয়ে বেশ প্রশ্ন আসে। তখন আপনাকে বলতে হবে উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ। তারপর লিরিক্যাল ব্যালেডস, এটা তো আগেই বললাম। তো এটা বিস্তারিত একটু পড়বেন, পড়লে কি হবে, আপনারা অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে অবশ্যই পারবেন। এটা রাইট ফর্ম অফ বার্ডস থেকে আসছে। তো নাইদার দ্য মুন অ্যান্ড নোর দ্য স্টার্স, এটা একটা রুলস আছে। তো নাইদার নোর, এটা রুলসটা হচ্ছে নাইদার নোর, এই দুটা কানেক্টরের মধ্যে
বার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে, যে এটা হচ্ছে বার্ব, যেখানে বার্ব বসবে তার কাছাকাছি কোন সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট, দ্য মুন, দ্য স্টার, সবচেয়ে কাছাকাছি আছে দ্য স্টার্স, তাহলে দ্য স্টার অনুসারে এখানে বার্বটা হবে। যদি দ্য মুনকে আপনি চিন্তা করে, তাহলে মুন কিন্তু এখানে সিঙ্গুলার, কিন্তু দ্য স্টার্স এখানে প্লুরাল। যদি মুনকে আপনি চিন্তা করেন তাহলে এখানে ওয়াজ হবে, কারণ লাস্ট নয় দেওয়া আছে অতীত, গত রাতের, তাহলে অতীতকালে হবে এটা। হয় ওয়ার হইতে পারে, নয়তো ওয়াজ হইতে পারে, কিন্তু রুলস আমাকে বলতেছে দ্য স্টার অনুসারে আসলে বার্বটা হবে, কারণ নাইদার ও নোর এই রুলসের ক্ষেত্রে সাধারণত ওই সাবজেক্টটা অনুসারেই হবে বার্ব, যেই সাবজেক্টটা বার্বের সবচেয়ে কাছাকাছি আছে। এটাকে বলে প্রক্সিমিটি রুলস, মানে কাছাকাছি, বার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী বার্ব হবে। তাহলে দেয়া স্টার অনুযায়ী বার্বটা হবে, সেই স্টার যেহেতু প্লুরাল, তাহলে ওয়ার হবে এখানে প্লুরাল হিসাবে বসবে। তাহলে উত্তর হবে খ, উত্তর হবে খ। তো এখানে একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে, দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ, হ্যাঁ পপুলারের সাথে এখানে উইথ হবে, এটা মনে রাখার একটু চেষ্টা করি। উইথ বা অ্যামাং যে কোনো একটা এখানে আমরা বসাইতে পারি। তো উত্তর হবে ক। এখানে হু, হুইচ, হোয়াট প্রোনাউন থেকে প্রশ্ন আসছে। হু, হুইচ, হোয়াট এগুলো দুইটা ক্ষেত্রে হইতে পারে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেহেতু এখানে ইন্ট্রোগেটিভ প্রোনাউন নাই, তাহলে এখানে আমি রিলেটিভ প্রোনাউনকে উত্তর হিসাবে গ্রহণ করব, ঘ নাম্বারে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আশা করি বুঝছেন। লাস্ট প্রশ্ন আজকে ভিডিও, এখানে বলছে একটা সিনোনিম প্রশ্ন, হ্যাঁ ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ট্রুস। ট্রুস মানে হচ্ছে যুদ্ধবিরতি, হ্যাঁ যুদ্ধবিরতি, তাহলে সিজ ফায়ার হচ্ছে এটার বেস্ট সিনোনিম। তাহলে উত্তর হবে ক। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ডিফারেন্ট অর্থ, এর প্রত্যেকটা অর্থ এখানে দেওয়া আছে। স্ট্রং মানে শক্ত বা শক্তিশালী, টার্বুলেন্ট মানে হচ্ছে বিক্ষুব্ধ, উত্তাল, অশান্ত, ট্রাইফল মানে হচ্ছে তুচ্ছ, সামান্য ব্যাপার। এই বিষয়গুলো আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শুধু প্রশ্নের উত্তর জানা ছাড়াও আরও অনেক কিছু জানতে পারলেন। আমি এই যে স্লাইডগুলো আছে, এই স্লাইডগুলো পিডিএফ আকারে আপনাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি আরও একটু রিভিশন দিবেন, ফাইনালি আপনার বেস্ট একটা প্রিপারেশন হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।